আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। জামাতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও ৭ খুন মাফ, বলছেন রিজভী। জানাবো কাজের টোপ দিয়ে যেভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। এবং সর্বশেষ জানাবো ১৯ বছর পর আসছেন তারেক রহমান, বগুড়ায় উৎসবের আমেজ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাবাসী দীর্ঘদিনের দাবি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ১২ তারিখে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না, এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি দেশের নতুন কোনো গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, নতুন শিল্প কারখানা করতে হবে। এছাড়া পানির সমস্যা, জলবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। জামাতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও ৭ খুন মাফ, বলছেন রিজভী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেতাদের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই এখন বট বাহিনীর কাজ বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামাতের সঙ্গে আসলে আওয়ামী লীগ নেতাদেরও ৭ খুন মাফ হয়ে যায় এমন অভিযোগ এনে রিজভী বলেন, যত অপরাধী করুক আওয়ামী লীগ করে, মানুষ পোড়াক, গাড়ি পোড়াক, হত্যা করুক, ৭ খুন মাফ হয়ে যায় যদি তারা জামায়াতের মঞ্চে আসে, যদি তারা জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়। রুহুল কবির রিজভী বলেন, দেশে চলছে ভণ্ডামি, চলছে অপপ্রচার। আপনারা বট বাহিনীর কথা শুনেছেন, এই বট বাহিনীর নাম আগে আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল। শুধু বিএনপি নেতা তারেক রহমান ও অন্যান্য নেত্রীদের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই যাদের দায়িত্ব। তারা নাকি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন। তিনি বলেন, জামায়াতের বড় নেতা আবদুল্লাহ তাহের বাড়ি কুমিল্লা ১৪ গ্রাম। তিনি তার প্রথম জনসভায় সালাউদ্দিন মজুমদারকে পরিচয় করিয়ে দিয়েছেন, যিনি ২০১৫ সালের আন্দোলনে বাঁশ পুড়িয়ে ৮ জন মানুষকে হত্যা করেছেন, যার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। যে যত অপরাধী করুক, আওয়ামী লীগ করে, মানুষ পোড়াক, গাড়ি পোড়াক, হত্যা করুক, সাপ পাপ ৭ খুন মাফ হয়ে যায় যদি তারা জামায়াতের মঞ্চে আসে, যদি তারা জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়। এর জবাব দেবেন কি? বিএনপির এই নেতা বলেন, আজ নানাভাবে অনেক কথা বলছে জামায়াত এবং তাদের জোট। আমরা সেই ইসলাম সম্পর্কে জানি যে ইসলামের চর্চা করি, সেখানে মুনাফিকি নেই। মুনাফিকি অত্যন্ত জঘন্য একটি পাপ। মিথ্যা কথা বলা বড় ধরনের পাপ, অন্যায় করাও বড় ধরনের পাপ। আজ তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যেই আমরা এসব দেখতে পাচ্ছি। তিনি বলেন, আজ শত শত আইনজীবী ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে তাকে বিজয়ী করার রাস্তায় নেমেছেন। বারবার এদেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করছে। ধানের শীষ কখনো মিথ্যার পক্ষে নয়। দেশের জনগণ মিথ্যা, অসত্য, বেইনসাফি ও মুনাফিকিকে কখনোই পাত্তা দেয়নি, কখনোই তার পক্ষে ছিল না। কাজের টোপ দিয়ে যেভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশিরা। চাকরির আশায় রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেখানে পৌঁছানোর পর তাদেরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ফরাসি সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে এক দালাল রাশিয়ায় পাঠান। কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে দেখতে পান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমিকদের বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নেওয়া হয়, পরে জোরপূর্বক তাদের যুদ্ধে নামানো হয়। অনেকে হুমকি দেওয়া হয় কারাদণ্ড, মারধর কিংবা মৃত্যুর ভয় দেখিয়ে। মাকসুদুর রহমান সহ ৩ জন বাংলাদেশি যুবক জানান, মস্কো পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়। পরে জানা যায় সেগুলো ছিল সামরিক চুক্তি। এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন, যুদ্ধ অস্ত্র ব্যবহার ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। মাকসুদ আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে বলেন, তোমাদের এজেন্টই তোমাদের এখানে পাঠিয়েছে, আমরা তোমাদের কিনেছি,
তারা জানান, জোর করে তাদের যুদ্ধের সামনের সারিতে পাঠানো হতো, মালামাল বহন করা হতো, আহতদের উদ্ধার ও মৃতদের সংগ্রহে বাধ্য করা হতো। মাকসুদ বলেন, কাজ না করলে তাদের 10 বছরের জেলের হুমকি দেওয়া হতো এবং মারধর করা হতো। 7 মাস পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন। কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ও নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও এভাবে নিয়োগ করা হয়েছে। আরেক ভুক্তভোগী মহান মিয়াজি জানান, তাকে ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে সেনাবাহিনীতে নেওয়া হয়, পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আদেশ না মানলে তাকে নির্যাতন করা হতো, ভাষা না বোঝার কারণে ভুল করলে নির্মমভাবে মারধর করা হতো বলেও জানান তিনি। লক্ষ্মীপুরে অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনের পাঠানো কাগজপত্র আঁকড়ে ধরে আশায় আছেন, একদিন তারা ফিরে আসবেন। সালমা আক্তার জানান, তার স্বামী আজগার হোসেন 2024 সালের ডিসেম্বরে রাশিয়ায় যান লন্ড্রি কর্মী চাকরির আশায়, পরে জানান তাকে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। শেষবার তিনি স্ত্রীকে বলেছিলেন, আমার জন্য দোয়া কইরো। বাংলাদেশে শ্রমিকদের সহায়তাকারী সংস্থা ব্রাক 2024 সালের শেষ দিকে বিষয়টি তদন্ত করে অন্তত 10 জন নিখোঁজ শ্রমিকের তথ্য পায়। ব্রাকের কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, এখানে 2 থেকে 3 স্তরে দালাল চক্র আছে। বাংলাদেশ পুলিশও একটি মানব পাচার চক্রের সন্ধান পেয়েছে। তদন্তকারীদের মতে, রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় 40 জন বাংলাদেশি এই যুদ্ধে মারা গিয়ে থাকতে পারেন। তদন্তে দেখা গেছে, স্থানীয় এজেন্টরা কেন্দ্রীয় দালালদের মাধ্যমে শ্রমিকদের রাশিয়ায় পাঠাত। নিখোঁজদের পরিবার জানায়, তারা এখনও কোনো অর্থ পাননি। 19 বছর পর আসছেন তারেক রহমান, বগুড়ায় উৎসবের আমেজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বগুড়ায় আসছেন। দীর্ঘ 19 বছর পর তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকরাও আধীর অপেক্ষায় আছেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী ও নয়গাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপোচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত 8টার দিকে বগুড়ার শহরের ঐতিহাসিক আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো বগুড়া জনসম্মুখে তুলে ধরবেন তিনি। বিএনপির মিডিয়া সেনের সূত্র জানায়, নির্বাচনী জনসভায় যোগ দিতে তারেক রহমান বৃহস্পতিবার প্রথমে রাজশাহীতে আসবেন। ওই দিন দুপুর 12টার দিকে রাজশাহীতে পৌঁছবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নয়গাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নয়গাঁ জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে দুপোচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত 8টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির সিলিমপুর এলাকার 4 তারকা হোটেলে নাজে গার্ডেনে রাত্রি যাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি সজ্জিত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।